মার্কাস পৃথিবী থেকে হাজার আলোকবর্ষ দূরের এমন একটি গ্রহ যেখানকার মানুষদের কাছে জাদু তো ছিল না, কিন্তু ছিল অফুরন্ত শক্তির ভাণ্ডার। মার্কাসে যে ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী হতো সে নিয়ম তৈরি করত এবং দুর্বলদের তা মেনে চলতে হতো। এই মার্কাসের অত্যন্ত পরিচিত কয়েকটি সাম্রাজ্যগুলির মধ্যে একটি ছিল উহান সাম্রাজ্য, এবং তার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বড় শহর ছিল ভ্যালাটোরিয়া। আজ ভ্যালাটোরিয়া শহরে জমেছে শত শত লোকের সমাহার, কারণ আজই সেই দিন যেই দিন শক্তিস্তম্ভে মানুষ নিজের শক্তি পরীক্ষা করবে। এই শক্তিস্তম্ভে 9টি তারা ছিল। এই 9টি তারা মানুষের শক্তি নির্দেশ করত, এবং এই 9টি তারার পরেই একটি মানুষ বা একটি যোদ্ধা অন্য র্যাঙ্কে পৌঁছাতে পারত। আমাদের গল্পের নায়ক রুদ্র, যে 3 বছর আগে শক্তিস্তম্ভে 9টি তারা পেয়ে গেছিল, হঠাৎই শক্তিহীন হয়ে পড়ে এবং অনুর্যাঙ্কের 3টি তারা এসে তার শক্তি থামে। তাই 1 বছরের কঠোর পরিশ্রমের পর সে শক্তিস্তম্ভে এসেছে নিজের শক্তি পরীক্ষা করতে। সে শত শত লোকের মাঝে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করছিল। এমন সময় সে মনে মনে বলে উঠল, এবার আমি আগের চেয়েও বেশি পরিশ্রম করেছি। আমাকে যেভাবেই হোক এবার আমাকে 9টি তারা পেতেই হবে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এসবই ভাবছিল রুদ্র। ইতিমধ্যে তার পালাও চলে এলো। শক্তিস্তম্ভের সামনে এসে নিজের একটি হাত শক্তিস্তম্ভের সামনে রাখতেই স্তম্ভটি যান্ত্রিক এবং গম্ভীর স্বরে বলে উঠল, রুদ্র সূর্য, র্যাঙ্ক 6টি তারা। শক্তিস্তম্ভে যেই এই ঘোষণাটি হলো, অমনি রুদ্রের পাশ থেকে কেউ একজন বিদ্রূপের স্বরে অট্টহাস্য করে বলে উঠল, বুঝলি রুদ্র, তোর দ্বারা আর তেজ র্যাঙ্ক পাওয়া হলো না। তুই অনু ছিলিস, অনু আছিস, আর অনুই থাকবি। অট্টহাসি শুনে রুদ্র তাকিয়ে দেখে তার কাকাতো ভাই সানি সবার সামনে তাকে অপমান করছে, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ বাস্তবেই তো সে একজন অনু এবং তার র্যাঙ্ক গত 3 বছর ধরে আর বাড়েনি। এমন সময় রুদ্রের পাশ দিয়ে একটি সুরেলা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, সানি, তুমি হয়তো ভুলে গেছো রুদ্র তোমার জেঠুর ছেলে, আর এর থেকেও বড় কথা, সে সূর্য দলের হবু লিডার। তাই তার সঙ্গে মুখ সামলে কথা বলো। আর এমনিতেও রুদ্র অনু র্যাঙ্কের 6টি তারা পেয়ে গেছে, তার মানে তার আর বেশি দেরি নেই তেজ র্যাঙ্কে পৌঁছতে। তাই নিজের জিভে একটু লাগাম দাও। মেয়েটির কথায় সানির মুখ রাগে লাল হয়ে গেল। মেয়েটি আর কেউ নয়, রুদ্রের বেস্ট ফ্রেন্ড স্নেহা। স্নেহার মুখ থেকে এই কথা শোনার পর সানি একটু তাচ্ছিল্যের সঙ্গেই রুদ্রকে বলে উঠল, আগে তো শুধু অনু র্যাঙ্কের একটা যোদ্ধা ছিলিস, এখন আবার মেয়েদের পেছনে লোকাতে শুরু করলি? ছি 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 ছি। এইটা তোর থেকে আশা করা যায় না রুদ্র। সানির মুখ থেকে এই কথা শোনার পর রুদ্রের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সে রাগে প্রায় চিৎকার করে বলে উঠল, সানি, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। আমি খুব শীঘ্রই তেজ র্যাঙ্কে পৌঁছাবো, তখন আমি তোর প্রশ্নের উত্তর দেবো, আর সেটা মুখে নয়, যুদ্ধে। এরপর রুদ্র আর স্নেহা তাদের দলের প্রাসাদের দিকে প্রস্থান করল। কিন্তু রুদ্র জানত না তার জন্য আরও কি কি চমক অপেক্ষা করছে। প্রাসাদে প্রবেশ করে দরবারে প্রবেশ করতে রুদ্র দেখতে পেল আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা কয়েকটি লোক এবং একটি সুন্দরী মেয়ে তাদের রাজদরবারে দাঁড়িয়ে আছে, এবং সিংহাসনে বসে আছে রুদ্রের পিতা ইন্দ্র সূর্য।
রুদ্রকে দেখে সেই মেয়েটি একটি ব্যঙ্গের হাসি হাসল। তারপর রুদ্রের পিতা ইন্দ্র সূর্যকে উদ্দেশ্য করে বলল, মহারাজ ইন্দ্র সূর্যকে জানাই মেঘা জায়ানের প্রণাম। মহারাজ, আমি আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মেয়েটির কথা বলার ভঙ্গিতে একটি অদ্ভুত রাজকীয়তা এবং অহংকার ঝরে পড়ছিল। তার নাম ছিল মেঘা জায়ান। সে ওহান সাম্রাজ্যের 3টি বড় পরিবারগুলির মধ্যে একটি জায়ান পরিবারের মেয়ে ছিল। উপরন্তু সে ছিল অম্বর দলের মতন একটি শক্তিশালী দলের হবু লিডার। মেঘার এই কথায় রুদ্রের বাবা ইন্দ্র সূর্য নিজের মাথা নাড়ালেন এবং মেঘাকে নিজের বাকি কথাটি সম্পূর্ণ করতে বললেন। হঠাৎই মেঘা 2বার তালি বাজালো এবং তার তালি বাজানোর পরেই সেই আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা লোকগুলির মধ্যে একজন এগিয়ে এলো একটি বড় পেটিকা নিয়ে এবং ইন্দ্র সূর্যের সামনে সেই পেটিকাটি খুলল। পেটিকাটি খুলতেই তার মধ্যে থেকে 50টিরও বেশি সবুজ লিকুইডে ভরা বোতল উঁকি মারতে লাগলো। ইন্দ্র সূর্য অবাক হয়ে বলে উঠলেন, এটা তো দারুণ শরবত, কিন্তু এটা তুমি এখানে কেন নিয়ে এসেছো? ইন্দ্র সূর্যের মুখ থেকে এই কথা শোনার পর মেঘা একটু তাচ্ছিল্যের সঙ্গেই বলে উঠল, কারণ আমি চাই না আমার সাথে, মেঘা জায়ানের সাথে এমন একটা ছেলের বিয়ে হোক যে নিজের রক্ষা নিজেও করতে পারে না। মেঘার এই কথায় রাজদরবারে যেন বাজ পড়ল। ইন্দ্র সূর্য জানতেন এরকমটা একদিন না একদিন হবে, কারণ মেঘার মতন মেয়ে যে অম্বর দলের মতন একটি শক্তিশালী দলের লিডার হতে চলেছে, সে তাদের মতন একটি ছোট দলের ছেলের সঙ্গে কেন বিয়ে করবে। কিন্তু তার এইটা জানা ছিল না যে সে এইভাবে এসে তার ছেলেকে সবার সামনে এইভাবে অপমান করবে, কারণ এই সম্বন্ধ তাদের পূর্বপুরুষরা নির্ধারিত করে গিয়েছিল। মেঘার এই কথায় ইন্দ্র সূর্য একটু গম্ভীর হয়ে বলে উঠল, দেখো মা, আমি জানি তুমি এই সম্পর্কটাকে ভাঙতে চাও, কিন্তু এই সম্পর্কটা আমি বা তোমার বাবা কেউই তৈরি করিনি। তৈরি করে গেছে আমাদের পূর্বপুরুষেরা। তাই তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা এই বিয়েটা মেনে নাও, আর তুমি যেই উপহারটা আমাদের জন্য এনেছো সেইটা তুমি ফিরিয়ে নিয়ে যাও। এই ধরনের উপহার আমরা গ্রহণ করতে পারবো না। ইন্দ্র সূর্যের এই কথায় মেঘার মুখ রাগে লাল হয়ে গেল। অহংকার মিশ্রিত কণ্ঠে সে বলল, আমি অত শত কিছু জানি না। বিয়েটা আমি করছি, আমার পূর্বপুরুষেরা না। তাই এ বিষয়ে আমার সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। আর আমি এমন কাউকে বিয়ে করতে চাইবো না যে অনুরাগকেই আটকে পড়ে থাকে। রুদ্র এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিল, কিন্তু এই কথা শোনার পর সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঘা, এইটা ঠিক কথা যে আমি অনুরাগকে আটকে আছি। তার মানে এই নয় যে আমি আর কোনোদিনও এর থেকে আর ওপরে উঠতে পারবো না। আর রইল বাকি বিয়ের কথা, সেটা আমি তোমাকে করছি না। আর তোমার কোনো অধিকার নেই আমার দলে এসে আমার বাবাকে অপমান করবে। আর শোনো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আজ থেকে প্রায় 3 বছর পর আমি নিজে অম্বর দলে গিয়ে তোমাকে হারাবো, আর সেই দিনই আমি তোমাকে তোমার অপমানের জবাব দেব। রুদ্রের মুখ থেকে এই কথা শুনে মেঘার মুখে একটি ব্যঙ্গের হাসি ফুটে উঠল। আগে তুমি অনুরাগ থেকে তো ওঠো, তারপরে নয় তুমি আমাকে হারানোর দিবা স্বপ্ন দেখবে। এই বলে সে প্রাসাদ থেকে প্রস্থান করতে লাগলো এবং তার পিছনে সেই আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা লোকগুলিও পেটিকাটি নিয়ে তার পিছন পিছন বেরিয়ে গেল। মেঘা জায়ান চলে যাওয়ার পর সূর্য দরবারের পরিবেশ হঠাৎ করেই থমথমে হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। রুদ্রের বাবা ইন্দ্র সূর্য
নিজের মাথায় হাত রেখে হতাশভাবে সিংহাসনে বসে রইলেন। এদিকে অপমানে লজ্জায় রুদ্রের মুখও লাল হয়ে উঠেছিল। সে দ্রুত দরবার থেকে প্রস্থান করল এবং স্নেহাও তার পিছনে পিছনে ছুটল। সে একেবারে নিজের কক্ষের সামনে এসে থামল। তার পিছনে স্নেহা। রুদ্র, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি জানি তুমি একদিন ঠিক মেঘাকে হারাবে। এই বলতে বলতে স্নেহাও রুদ্রের কক্ষের সামনে এসে থামল। স্নেহা পৌঁছাতেই রুদ্র স্নেহার দিকে ঘুরে তাকালো। স্নেহা দেখল রুদ্রের মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে। সে বুঝতে পারল ভাবগতিক ঠিক নয়। এবার রুদ্র স্নেহাকে উদ্দেশ্য করে হতাশ অথচ গম্ভীর স্বরে বলল, স্নেহা, আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দেবে? আমার কিছুই ভালো লাগছে না, তাই আমি চাই প্লিজ তুমি কিছুক্ষণ আমাকে একা থাকতে দাও। স্নেহা বুঝল অবস্থা তার হাতের বাইরে চলে গেছে, তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে গেল এবং রুদ্র নিজের কক্ষে ঢুকে নিজের কক্ষের দরজা বন্ধ করে দিল এবং পাড়ি দিল নিজের কক্ষের একটি গুপ্ত দরজার উদ্দেশ্যে। কক্ষের একটি টেবিলে তার জন্য কতগুলি ফুল সাজানো ছিল। সেই ফুলের ডালি হাতে নিয়ে সে তার কক্ষের গোপন দরজাটি খুলল। দরজাটি খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল একটি সুড়ঙ্গের মুখ। সুড়ঙ্গের ভেতর দিয়ে খানিকটা দূর হাঁটতেই সে পৌঁছালো একটি বৃহৎ গুহায় এবং তার মাঝামাঝি একটি বড় বেদি। এই বেদিটি হলো রুদ্রের মায়ের সমাধি। প্রায় 3 বছর আগে রুদ্রের যখন মাত্র 14 বছর বয়স, তখন কিছু দুষ্কৃতী রুদ্রের মায়ের ওপর আক্রমণ করে। রুদ্রের আঘাতে কয়েকজন দুষ্কৃতী মারা গেলেও শেষ রক্ষা হয়নি। একটি দুষ্কৃতী আড়াল থেকে তার মায়ের ওপর চূড়ান্ত আঘাত করে এবং তার গায়ে লাগিয়ে দেয় একটি বিষাক্ত সিল, যার জন্য তার শক্তিও চিরদিনের মতন হারিয়ে যায়। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল তার মায়ের সমাধিবেদির দিকে। তাতে ধীরে ধীরে ফুল সাজালো এবং বসে পড়ল তার পাশে। আবেগের প্রবল বাষ্পে তার কণ্ঠ যেন রোধ হয়ে এলো। অশ্রুভেজা সিক্ত কণ্ঠে সে বলল, মা, তোমার ছেলে এবারও পারলো না। এবার আমি 6টি তারা পেয়েছি মা। আমি কি কোনোদিনও পারবো নিজের বাবার সম্মান, নিজের দলের সম্মান রক্ষা করতে? আমি কি কোনোদিনও পারবো তেজ র্যাঙ্কে পৌঁছতে? মা, মা গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? মা গো। এমন সময় গুহার চারদিক থেকে প্রবল বাতাস বইতে লাগলো এবং সেটি রুদ্রের চারিদিকে পাক খেতে লাগলো এবং রুদ্রের হাতে থাকা একটি কালো আংটি থেকে হঠাৎ একটি বৃদ্ধ অথচ গম্ভীর কণ্ঠে ভেসে এলো, রুদ্র, রুদ্র সূর্য, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? রুদ্র। রুদ্র প্রথমে একটু অবাক হলো, তারপর চারিদিকে তাকালো, কিন্তু কেউ কোথাও নেই। পুনরায় আবার সেই শব্দটি তার আংটি থেকে ভেসে এলো, রুদ্র, রুদ্র সূর্য, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? এবার রুদ্র একটু আতঙ্কিত হলো। কাঁপা কাঁপা গলায় সে প্রশ্ন করল, কে 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 তুমি? আর তুমি কোথা থেকেই বা কথা বলছো? আমার সামনে আসছো না কেন? দেখো, তুমি যেই হও তাড়াতাড়ি আমার সামনে এসো। রুদ্র এই কথা বলা মাত্র তার কালো আংটিটি কাঁপতে লাগলো এবং প্রায় সঙ্গে সঙ্গে একটি সাদা জ্যোতি তার আংটি থেকে বেরিয়ে এলো। সেই সাদা জ্যোতির ধাক্কায়
রুদ্র খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ল। রুদ্র দেখল সেই সাদা জ্যোতিটি ধীরে ধীরে একটি অবয়বে পরিণত হচ্ছে। অবয়বটি ধীরে ধীরে একটি বৃদ্ধ লোকে রূপান্তরিত হলো। লোকটি বাইরে বেরোতেই রুদ্রের চারিদিকে গোল গোল পাক খেতে লাগলো এবং অট্টহাস্য করতে লাগলো। কে এই রহস্যময় বৃদ্ধ? কি তার উদ্দেশ্য? তার এই অট্টহাস্যের কারণ কি? রুদ্রসূর্য কি আদৌ পারবে 9টা তারার র্যাঙ্ক পেতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে শুনতে হবে মহাযোদ্ধা।